দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির টক শো দেশ ভাবনা। এই মুহূর্তের বাংলাদেশ আজ আমরা আলোচনা করব ছাত্র রাজনীতি ও ক্যাম্পাস পরিস্থিতি। আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন বিষয় আন্দোলন হচ্ছে, রাজপথে আন্দোলন হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই একটি খুনের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্র দলের সরাসরি রাজনীতির সঙ্গে যিনি যুক্ত ছিলেন সাম্য খুন হয়েছেন, সেটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেকটা অচল অবস্থা। তারই পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় গতকালকে 3টি দাবি নিয়ে আন্দোলনে নেমেছে এবং রোড টু যমুনা ঘোষণা করে যমুনার কাছে চলে আসে এবং পুলিশের সাথে ছাত্রদের শিক্ষকদের সংঘর্ষ হয়। সেই বিষয়টি এখন পর্যন্ত চলমান রয়েছে। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে ছাত্রদের সমন্বয়ে ঘোষণা দেওয়া হয়েছে যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন থাকবে। তার মানে সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। আমরা এই সব বিষয়গুলোই কেন ঘটছে, এরই বা ভবিষ্যৎ কি, এভাবে কি রাষ্ট্র চলতে পারে কিনা, সব বিষয় নিয়ে আলোচনা করব আমাদের 3জন অতিথির সাথে। চলুন তাদের সঙ্গে পরিচয় হয়ে নেই। আমার বাঁ পাশে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। তারপরেই আছেন রাফেজ সালমান রিফাত, প্রধান সমন্বয়কারী, ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আমার সর্ববামে রয়েছেন ইব্রাহিম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। স্যার, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাচ্ছি, যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আজকে আপনারা ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাটডাউন থাকবে পরবর্তী মানে আপনাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত। দর্শকদের জন্য যদি একটু বিস্তারিত বলেন, যেহেতু আপনি যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, আপনাদের আসলে চাওয়াগুলো কি এবং পাওয়াটাই বা কি, আপনারা কতটুকু পাচ্ছেন বা কতটুকু পেতে চান? ধন্যবাদ আপনাকে আমাকে এ বিষয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। দীপ্ত টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এখানে দাওয়াত দিয়ে আনার জন্য। আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকাতে অবস্থিত একটা বিশ্ববিদ্যালয়। 2005 সালে বিশ্ববিদ্যালয়টা হয়েছে, আমরা সবাই জানি। আজকে 20 বছর হলো। 20 বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, আমরা সেখানে 18,000 শিক্ষার্থী, প্রায় 700-র মতো আমাদের শিক্ষক রয়েছেন, প্রায় 600-700-র মতো কর্মকর্তা, কর্মচারী রয়েছেন। এই বিশাল একটা জনসংখ্যা বা এখানে রয়েছেন যারা ঢাকায় থেকেও প্রপার সুযোগ সুবিধা পাচ্ছেন না। আমি বলবো এভাবে যে ঢাকাতে 2টা বড় বিশ্ববিদ্যালয়, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্টের যদি ইতিহাস আপনি দেখেন, সেক্ষেত্রে আমরা অনেক পেছানো। আমি 2টা বিষয় এখানে তুলে ধরতে চাই। প্রথমত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই গভর্নমেন্টের থেকে যে বাজেটটা পায়, ঢাকাতে আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান আনুপাতিক হারে সে বাজেটটা পাচ্ছে না। আমি যদি বলি গত 2024-25 অর্থ বছর সেটাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রায় 140 কোটি টাকার মতো বাজেট পেয়েছে সরকারের কাছ থেকে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে 804 কোটি টাকা, যতটুকু আমার জানা রয়েছে। এবং প্রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টোটাল ইন্টারনাল ইনকাম সহ 150 সামথিং এখানে আমাদের বাজেট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে 900 কোটি টাকা বাজেট। আমাদের শিক্ষার্থী 17,000, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হচ্ছে 37,000 অ্যারাউন্ড। এখন এই যে পরিসংখ্যানটা আমি দিলাম, সেখানে আমি আরেকটু যোগ করতে চাই। আমরা ডেইলি ক্যাম্পাস পত্রিকা একটা রিপোর্টে দেখেছি যে ঢাকাতে বুয়েটের যে বার্ষিক বাজেট, বুয়েট টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়, সেটা আপনারা বলবেন ঠিক আছে, 3 লক্ষ প্লাস হচ্ছে সেটার প্রতি শিক্ষার্থী অনুযায়ী বা বরাদ্দ। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ হচ্ছে 2,18,000 টাকা। আর আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট হচ্ছে মাত্র 81,000 টাকা। না, কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের সাথে আরেকটা বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক পার্থক্য করে কি সেটা যাচাই করা সম্ভব যে আমার প্রয়োজনটা কি? যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চেয়ে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর পরিসংখ্যানগত জায়গায় অনেক পার্থক্য রয়েছে, সেটা কি গুরুত্বপূর্ণ পয়েন্ট, নাকি আপনাদের প্রয়োজনটা কি, যেটা আপনারা চাচ্ছেন সেটা পাচ্ছেন না, সেই জায়গাতে আলোকপাত করবেন? আপনি রাইট পয়েন্টই বলেছেন। আমরা তুলনাটা দিয়েছি একটা সার্কামস্ট্যান্স দেখানোর জন্য। ঢাকাতে আমরা আছি সেটা বোঝানোর জন্য। আমরা ঢাকার পুরান ঢাকা অবস্থিত একটা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের
প্রতি গভর্নমেন্টের আরও বেশি নজর দেওয়া দরকার ছিল। আমাদের শিক্ষার্থীদের হল নাই, থাকার জায়গা নাই, কিছু ফ্যাসিলিটি তাদেরকে বেশি দেওয়া দরকার ছিল, সেটা গভর্নমেন্ট দিচ্ছে না। আমরা মূলত ওই কারণে আপনাকে ওই স্ট্যাটিস্টিক্সটা দেখাচ্ছি। এবার আপনার কথায় আসি, একটা বাজেট যখন করা হয় চাহিদা অনুযায়ী বাজেট করা হয়। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি প্রয়োজন সেই আলোকে বাজেট হওয়া উচিত। শুরুতে আমাদের বাজেট কম ছিল, প্রতি বছর 3%, 4%, 5% বা 10% বাজেট বাড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়েরও বাজেট যেভাবে বাড়ে, চিটাগংয়েরও বাড়ে, খুলনারও বাড়ে, আমাদেরও বাড়ে। তো আমাদের 130 কোটি টাকা 40 কোটি টাকা যখন বাজেট 5% বাড়ে, আমরা 6-7 কোটি টাকা বেশি পাই। অন দ্য আদার হ্যান্ড যদি 5% চিটাগং ইউনিভার্সিটির 500-600 কোটি টাকার বাজেটের জায়গায় বাড়ে, তাহলে সেটা অনেক বেড়ে যায়। আমি সেটাই বলছি, চিটাগং ইউনিভার্সিটির বাজেট এক্স্যাক্টলি কতটা আমার জানা নেই, তারপরেও বলছি যে অন্য বিশ্ববিদ্যালয়ে যাদের বাজেট আগ থেকে বেশি রয়েছে তাদের 10% বা 8% যেটাই বাড়ুক, এটা অনেক বেশি বেড়ে যায়, আমাদের সেটা বাড়ে না। অতএব আমাদের দাবি হচ্ছে আমাদেরকে একটা স্টেজে পর্যন্ত নিতে হবে। যেহেতু আমরা বৈষম্যের শিকার হয়েছি, যেহেতু গত 15.5 বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে আসলে রাজনীতিটাই হয়েছে, আমাদের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের জন্য কোনো কিছু করা হয় নাই। আপনি কীভাবে দেখবেন এটা? আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে আসি, শিক্ষার্থীদের পড়াবো, গবেষণা করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিকেল 4টার পরে আমার শিক্ষকদের যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা পড়াশোনা করানোর পরে যখন রিসার্চ নিয়ে বসি, আমাদের টাইম ধরে ধরে দেখতে হয় 3:50 বেজে গেছে, অতএব আমাদের এখানে বসে থাকার সুযোগ, আমার বাসায় চলে যেতে হবে। না, আপনারা এখন যে দাবিগুলো তুলছেন, গত 5 তারিখের আগে তো আপনারা 2005 সালে, মানে 10-15 বছর চলে গেছে মাঝখানে, এই সময়ে কি আপনারা কখনোই দাবি তোলেননি? না, আমরা দাবি তুলে আসছি। আমরা 2014 সালে আন্দোলন করেছি, 16-18 প্রতি সবসময় আন্দোলন চলছে, আপনি নিশ্চয়ই জানেন এটা। কিন্তু আসলে এর আগে যেটা হয়েছে, গত 15.5 বছরে সরকারের পক্ষ থেকে আসলে আমাদেরকে সাপ্রেস করা হয়েছে। কোনো একটা আন্দোলন যখন মাথাছাড়া দিয়ে ওঠার মতো পরিবেশ হয়েছে, তখনই দেখা গেছে গভর্নমেন্টের যেই ছাত্র সংগঠন তারা শিক্ষার্থীদেরকে সাপ্রেস করেছে। শিক্ষকরা কোনো একটা মুভমেন্টে যাবে তার আগেই সাপ্রেস করা হয়েছে, ফলে এটা মাস মুভমেন্ট হিসেবে দাঁড়াতে পারে নাই। সেই অর্থে আমাদের দাবিগুলো সঠিকভাবে আমরা উপস্থাপন করতে পারি নাই, বা দাবিগুলো উপস্থাপন করা হলেও সেটা মেনে নেওয়া হয় নাই। এবং এর আগে আপনারা যখন সচিবালয়ে আরেকবার ঘেরাও করলেন এবং আপনাদের হলগুলো এবং নতুন যে ক্যাম্পাস সেটা সেনাবাহিনীর আওতায় করার জন্য বললেন এবং সেটা মেনেও নেওয়া হয়েছিল, তার অগ্রগতি কতটুকু, এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে, রাজপথে নেমেই কি সব দাবি আদায় করতে হবে, নাকি আপনাদের পক্ষ এবং সরকার পক্ষ যারা আছে তাদের মধ্যে আলোচনা দিয়েও এটা সম্ভব ছিল? আপনি দেখছেন যে রাজপথে নামলে অনেক কিছুই নিয়ন্ত্রণে থাকে না। গতকাল যে ঘটনাটি ঘটেছে, যদিও পারতপক্ষে খুবই সিম্পল একটা বিষয়, কিন্তু সেটা যখন উপদেষ্টার মাথায় একটি পানির বোতল আঘাত করেছে, এই বিষয়টা অনেক বড় হয়ে গেছে এবং আজকে এই বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে ট্রল হচ্ছে। জগন্নাথের আন্দোলনেও দেখলাম যে এখন ছাত্ররা বিভিন্ন স্লোগান দিচ্ছে এই বিষয়গুলো নিয়ে। সেটাকে আলোচনার টেবিলে সমাধান করা সম্ভব ছিল কিনা? আপনি ঠিকই বলেছেন। আমরা তো আন্দোলন সংগ্রাম কেন করব? আমরা শিক্ষক, আমরা ক্লাসে পড়াবো, গবেষণা করবে, এটা আমাদের কাজ। সরকার আমাদেরকে সাপোর্টটুকু দিবে, আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা করবে, সেটাই আমাদের মূল কথা ছিল। কিন্তু আমাদের কেন রাস্তায় আসতে হচ্ছে? আপনারা দেখতেছেন আমরা রাস্তায় আসতেছি, কেন আসতেছি এটা কিন্তু বলছেন না। আমরা রাস্তায় আসতেছি তো আমাদের দাবি পূরণ করতেছে না। এর আগে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক হয়েছে, সেখানে পরিষ্কার বলা হয়েছে আমাদেরকে বাজেট বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু আমরা দেখতেছি বাজেট আমাদের বাড়তেছে না। আমাদের শিক্ষার্থীরা থাকার কোনো ব্যবস্থা নেই। আমরা বলেছি শিক্ষার্থীদের পর্যাপ্ত বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেন, যাতে অন্তত থাকার একটা সুবিধা সে পায় এই বৃত্তির খরচ দিয়ে। 70% শিক্ষার্থীদের আমরা বৃত্তি চেয়েছি। সেখানে আমাদের এই টোটাল 1 বছরের জন্য আমরা 56 কোটি টাকা বাজেট চেয়েছি সরকারের কাছ থেকে। এবং এই বছর যে প্রস্তাবিত বাজেট আমরা দিয়েছি সেখানে 306 কোটি টাকার বাজেট। আমরা বলেছি 306 কোটি টাকা আমাদের বাজেটে দেন, আমাদের শিক্ষার্থীদের সমস্যার সমাধান হচ্ছে, আমাদের রেগুলার যে সমস্যাগুলো রয়েছে, ডেভেলপমেন্টের কিছু বিষয় রয়েছে, এগুলো আমরা সমাধান করে আগাতে পারবো। কিন্তু আমরা সে ধরনের সঠিক কোনো তথ্য পাচ্ছি না বা ভালো রেসপন্স আমরা পাচ্ছি না। এই জন্যই আসলে আমাদেরকে রাস্তায় আসতে হচ্ছে। আমরা তো ইচ্ছা করে যে রাস্তায় চলে আসি, ব্যাপারটা কিন্তু এরকম না। ধন্যবাদ অধ্যাপক বিলাল হোসেন। আপনার কাছে আবারও ফিরবো, তার আগে একটু যেতে চাই ইব্রাহিম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। ইব্রাহিম, আপনারা গত 15-20 বছর ধরেই বিভিন্ন আন্দোলন সংগ্রামে যুক্ত। আপনারা ক্ষমতায় ছিলেন, ক্ষমতা হারিয়েছেন, আবার যারা ক্ষমতায় ছিল তারা দেশ থেকে পালিয়েও গিয়েছে।
এখনও আপনারা আন্দোলন করছেন এবং সর্বশেষ মঙ্গলবার মধ্যরাতে ক্যাম্পাসের কাছে সোহরাওয়ার্দী উদ্যানে খুন হন আপনাদের এক নেতা শাহরিয়ার আলম সাম্য। তার আত্মার মাগফিরাত কামনা করছি। এরকম ঘটনা আসলে কাম্য নয়। সাম্যর এই খুনের ঘটনা নিয়ে আপনারা আন্দোলন করছেন ক্যাম্পাসে এবং আপনাদের অন্যতম দাবি হচ্ছে ভিসি এবং সম্ভবত প্রক্টরিয়াল বোর্ডের পদত্যাগ, এই জাতীয় বিষয়গুলো। আচ্ছা, সোহরাওয়ার্দী উদ্যান তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন নয়। সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্নিকটেই। সোহরাওয়ার্দী উদ্যানের একটি খুনের ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেহেতু ছাত্র এবং আপনাদের নেতা, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চয়ই উদ্যোগ নিয়েছে এবং আপনি জানেন যে 3 জনকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে। সেই জায়গায় কি এই আন্দোলন বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ বা অন্যান্য বিষয়গুলো সম্পৃক্ত হতে পারে কিনা? আর একটা হচ্ছে, আজকে আপনাদের কর্মসূচি কি ছিল এবং আপনারা আগামীকালকেই বা কি কর্মসূচি রেখেছেন? ধন্যবাদ দেশ ভাবনাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ সাকিব ভাই। আসলে আপনি যে বিষয়টা নিয়ে কথা বলছেন, আমি খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে কথা বলতে এসেছি। আমাদের শাহরিয়ার আলম সাম্য আমাদের খুবই কাছের সহযোদ্ধা এবং রাজপথের সম্মুখ সারির যোদ্ধা ছিল। আমরা দীর্ঘদিন 15.5 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি এবং আমাদের সাম্য যে সেই স্কুল লাইফ থেকে কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিল। ফ্যাসিবাদ খুনি হাসিনা বিরোধী আন্দোলনে ছিল। সর্বশেষ সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় 18-19 সেশনে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে কিন্তু আমাদের ছাত্র দলের রাজনীতির সাথে সে সম্পৃক্ত হয় এবং ফ্যাসিবাদ বিরোধী সকল আন্দোলনের সাথে ছিল। সর্বশেষ জুলাই আগস্টের যে আন্দোলন ছিল, কোটা আন্দোলন থেকে সেটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয় এবং খুনি হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়। সে আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ছিল। আমি আপনাকে একটা কিছু স্মরণ করিয়ে দিতে চাই। গত 17 জুলাই আজকে যে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আমরা যার বিচারের দাবিতে আন্দোলন করেছিলাম, সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরেই 17 জুলাই সে বুলেটের সামনে, পুলিশের সামনে বুক পেতে দিয়েছিল আমাদের সেই সহযোদ্ধা। সেই সহযোদ্ধাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে সে স্লোগান দিয়েছিল তখন যে, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে। আজকে আমরা তার নামে স্লোগান দিতে হচ্ছে, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে। মানে যেটা হওয়ার কথা ছিল না। আমরা যে পরিবর্তনের কথা নিয়ে আমাদের 5 আগস্ট আমাদের এসেছিল, যে নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছিল চারদিকে, সেই নতুন বন্দোবস্তের আসলে কিছুই দেখছি না আমরা। সেই নতুন বন্দোবস্তে আসছে যারা জুলাই আন্দোলনে ছিল, কেউ হচ্ছে ক্যারিট ভাগাভাগি করছেন, কেউ হচ্ছে নতুন ক্ষমতায় এসে কেউ দুর্নীতিতে লিপ্ত হচ্ছেন, আর কেউ তাদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে রাষ্ট্র ক্ষমতা যেতে চাচ্ছেন। আমাদের সাধারণ শিক্ষার্থী এবং আমাদের দেশকে নিয়ে অনেকেই ভাবছেন না। আমি তারপর চেষ্টা করি, আমরা আশাবাদী তারা সেইগুলো থেকে সরে এসে ভাববে। আপনি যে কথাটা বলছিলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সাম্য খুন হয়েছে, আমি আপনাকে সাকিব ভাই আপনাকে যে কথা এবং দর্শকদের যে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 11-12 সেশনে ভর্তি হওয়ার পর থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যান গণফুর্তের হইতে পারে, কিন্তু আমরা সবসময় দেখে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পাশে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চলাচল, ছাত্রদের আড্ডা, ওখানে আসা যাওয়া বা একটু রিল্যাক্স হওয়ার জন্য কিন্তু ওখানে যায়। আমাদের ওখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, আপনারা দেখবেন যে বাংলাদেশ সবাই যাচ্ছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুবই নিকটে হওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখানে বেশি যাওয়া আসা করছে। সেই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় কোনোভাবেই এড়াতে পারে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতরে সোহরাওয়ার্দী উদ্যানে 4টা গেট রয়েছে। আমি যতটুকু জানি 4টা গেট রয়েছে। এই 4টা গেটের নিরাপত্তার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ারই, আমি যতটুকু জানি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণফুর্তির উপর দায় দিয়ে হয়তো সাময়িক বাঁচা যাবে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী মারা গেছে, সে দায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর কোনোভাবে এড়াইতে পারে না। দায় অল্প হলেও বর্তায়। ইব্রাহিম, আমি যেটা বলতে চাচ্ছি, দায় তাদের উপরে বর্তায়, কিন্তু ধরেন সোহরাওয়ার্দী উদ্যানের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের দায়িত্ব তো আর ঢাকা বিশ্ববিদ্যালয় না, এটা শাহবাগ থানার অন্তর্গত। আমরা 4 জনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। আমরা তো জানি সোহরাওয়ার্দী উদ্যানে আসলে কি হয়। ভালো যেরকম হয় সেখানে মন্দের জায়গাও আছে, কিন্তু সেই জায়গা নিয়ে কি আপনারা কখনো উদ্যোগ নিয়েছেন বা ছাত্রদল সোহরাওয়ার্দী উদ্যানের পরিবেশ রক্ষার জন্য কি
এর আগে কখনো বিশ্ববিদ্যালয়ের ভিসিকে প্রশ্ন করেছে? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিরাপত্তার দাবিতে এবং অনিরাপদ ক্যাম্পাস যে ঢাকা বিশ্ববিদ্যালয় অহরহ হাইজ্যাক হচ্ছে কিছু জায়গাগুলোতে, আপনি দেখবেন যে ফুলার রোডে, তারপরে হচ্ছে আপনার সুফিয়া কামাল হলের সামনে যে অবস্থা, এবং আপনার হাইকোর্টের যে রাস্তাটা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আপনি দোয়েল চত্বর পর্যন্ত এই জায়গাটা আপনি সন্ধ্যার পর থেকে দেখবেন যে এখানে উদ্ভট শ্রেণীর কিছু লোকজন এখানে যাওয়া আসা করছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল টিম, তাদের দায়িত্ব কি? এই যে রাস্তাটা, এই রাস্তার আশেপাশে কারা আসছে, কারা আড্ডা দিচ্ছে, তারা কি সেই দায়িত্ব এড়াই যেতে পারে? আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে চলাচল করছে, সে দায়িত্ব কি তাদের নেই? আপনি শুধু আজকে সম্মুখীন হয়েছে, আমি আপনাকে বলতে চাই, আমাদের এই যে নতুন ভিসি স্যার দায়িত্ব নেওয়ার পরে এবং প্রক্টর স্যার নতুন দায়িত্ব নেওয়ার পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হলে, সেটা তার সরার্দ উদ্যান ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয় হলের তোফাজ্জল নামক এক ছেলেকে খুন হয়ে জানুয়ারিতে ফজলুল্লাহ খালেদ তোফাজ্জলকে খুন করা হয়েছে এবং আপনি নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আপনি কি আজ পর্যন্ত তার কোনো বিচার হয়েছে? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আপনাকে একটা কথা বলে শেষ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারা গেছে, সেখানে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাদা ছড়াছড়ি হচ্ছে। প্রথমে কিছু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং সারা বাংলাদেশে কিছু যারা গুপ্ত রাজনীতি করছে বা অন্যান্য সংগঠন যারা রাজনীতি করছে, তারা প্রথমে তাকে ট্যাগ দেওয়া হয়েছে সেখানে মাদক নেওয়ার জন্য গিয়েছে, কিন্তু সেটা যখন পায় নাই, তারপরে তাকে ওখানে কেন গেল রাত 12টায়? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যমের এই বিষয়গুলো খুবই দুঃখজনক। এখানে ধরেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন জুলাই আগস্ট আন্দোলনের সম্মুখ যোদ্ধা মারা গেছে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি দেখবেন যে আসিয়া হত্যার পরে, আসিয়ার দর্শন হওয়ার পরে আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা আমাদের বিএনপি যখন সে আন্দোলনটাকে, ঢাকা শহরে কিন্তু অনেকে জানতো না, একদিন পরে কিন্তু আমাদের যুবদলের দক্ষিণের সভাপতি এবং তারেক রহমানের নির্দেশনায় উনি যখন দক্ষিণের সেক্রেটারি রবিউল ইসলাম নয়ন ভাই উনি যখন ঢাকা শহরে প্রথম মিছিল করে, এরপর থেকে আমাদের মিডিয়া পাড়ায় সেগুলো এসেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যখন আসিয়া মারা যাওয়ার পরে আমাদের জুলাই আন্দোলনে যারা ক্রেডিট নিচ্ছিলেন এবং যারা ওই ক্রেডিট নিয়ে ক্ষমতায় বসছেন, তাদের পক্ষ থেকে যারা ছাত্র প্রতিনিধি হিসেবে ক্ষমতায় বসছেন, এবং তারা আপনি দেখবেন যে হসপিটালে পরবর্তী যখন মারা যায় তখনই তারা গিয়েছিল, এর আগে তাদের কোনো খোঁজ নেই। এবং আপনি দেখবেন যে তার জানাজা অংশগ্রহণ করার জন্য তারা হসপিটাল থেকে হেলিকপ্টার ভাড়া নিয়ে তারা সেই মাগুরা গিয়েছিল। একইভাবে জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি চত্বর, ওই ভিসি চত্বরে সে আন্দোলনে ছিল এবং বহু জায়গায় যখন যেখানে পেরেছে সে সেখানে অংশগ্রহণ করেছিল। সেই যোদ্ধা মারা গেছে, খুন হয়েছে। আপনি দেখবেন যে যারা এখন ক্রেডিট নিচ্ছে অথবা জুলাই আন্দোলনের অন্যতম দাবিদার মনে করছে যে তাদের নেতৃত্বে হয়েছে, তাদের কেউ কিন্তু এই শাহরিয়ার আলম সৌম্যের এখনো মুখ খোলেনি এবং শাহরিয়ার আলম সৌম্যের জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে জানাজা হয়েছে, তার জানাজার নামাজ হয়েছে, আপনি তাদের নেতৃত্বস্থানীয় কেউ যায়নি সে জানাজার নামাজ। অথচ আপনি যখন মিডিয়া পাড়া আপনি মুখ দেখানোর জন্য আপনি হেলিকপ্টার ভাড়া করে আপনি মাগুরা যেতে পারেন, আর আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারেন না তার জানাজার জন্য। এটা হচ্ছে আপনার জুলাই আন্দোলনের স্পিরিট। কিন্তু ইব্রাহিম খলিল, আপনারা কি শাহরিয়ার হত্যার সাথে কারা জড়িত এই বিষয়গুলো জানতে পেরেছেন? আমরা শাহরিয়ার হত্যার সাথে কারা জড়িত এটা বের করার দায়িত্ব আমাদের না। আপনাদের দায়িত্ব না, কিন্তু ঘটনার পর তো অনেক সময় চলে গেছে, আপনারা কি বিশ্ববিদ্যালয় ঘটনার পর থেকে এখন পর্যন্ত আমরা আমাদের আনুষ্ঠানিকভাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রভিসি এবং প্রশাসনের কেউ আমাদেরকে জানায় না। আমরা গণমাধ্যমে দেখেছি 3 জন অ্যারেস্ট হয়েছে, কিন্তু এই 3 জন আসলেই সত্যিকার অর্থে এই খুনের সাথে জড়িত ছিল কিনা এবং এই 3 জনের মধ্যে কে খুন করেছে সেই বিষয়ে কিন্তু তারা আমাদেরকে কোনো সুস্পষ্ট বক্তব্য এখন পর্যন্ত প্রদান করেনি। শাহরিয়ার আলম সাম্য মারা গেছে আজকে 3 দিন হয়ে চলছে। ঠিক আছে, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলাপ করব। রাফেজ সালমান, আপনাকে দুঃখিত বলছি এই কারণে যে সময়ের মারপ্যাচে আমাকে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আমি আপনার কাছে ফিরতে চাই। দর্শক, আপনারা দেখছেন দেশ ভাবনা। এই মুহূর্তে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, বিরতির পর নিশ্চয়ই আপনাদেরকে সাথে পাবো।
দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশে। আজ আমরা কথা বলছি ছাত্র রাজনীতি ও ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে তিনজন আলোচক রয়েছেন। আমি ফিরতে চাই রাফেজ সালমান রিফাত, প্রধান সমন্বয়কারী ইউনাইটেড পিপলস বাংলাদেশ, আপনার কাছে। রাফেজ সালমান, দুজনের আলোচনায় শুনছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্যার বলছিলেন তাদের দাবি দেওয়ার বিষয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুঃখজনক ঘটনা নিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলছিলেন। আপনারাও একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিষয়গুলো তো জানেনই, কিন্তু এই যে রাজনৈতিক যে পরিক্রমা, লং মার্চ টু যমুনা, রেল লাইন অবরোধ, কুয়েটে অচল অবস্থা, বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসির পদত্যাগ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হচ্ছে, নার্সিংয়ের ছাত্ররা শাহবাগ ঘেরাও করছে, কিছুদিন আগে আপনারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নিজেরাই দাঁড়িয়েছিলেন শাহবাগে। মানে সব মিলিয়ে কি হচ্ছে? এক পক্ষকে সরকার সাপোর্ট দিচ্ছে, আর এক পক্ষকে পেটাচ্ছে। এখন কি বিগত সরকারের মতো এরকম হচ্ছে যে কেউ সরকারের পক্ষপাত দুষ্ট যেটা এরকম হয়ে যাচ্ছে, আর কারো কারো ন্যায্য দাবি আদায় করতে মাঠে নেমেও সে দাবি পূরণ হচ্ছে না? জি, ধন্যবাদ। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমি একটু বিষয়টাকে সামগ্রিকভাবে দেখতে চাই। সেটি হচ্ছে যে সকল আন্দোলনকে যদি একই দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে আমার মনে হয় সেটি ভুল হবে, সঠিক হবে না। ক্যাম্পাসগুলিতে যে আন্দোলনগুলো চলছে এক এক রকমের দাবি নিয়ে, এবং একটার সাথে আরেকটার বেশ ফারাক আছে, এক এক জায়গার প্রেক্ষাপট এক এক রকম। এবং একই সাথে বিগত যে আন্দোলনটি হলো, অর্থাৎ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে ক্যাম্পাস কেন্দ্রিক যে আন্দোলন, এগুলোর বিস্তর ফারাক আছে। শুরুতে আসি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ বা আওয়ামী লীগকে দল হিসেবে একটি ফ্যাসিস্ট এবং সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করার যে আন্দোলন, সেই আন্দোলনটি আসলে আমাদেরকে করতে হয়েছে 5ই আগস্ট পরবর্তী নতুন এই বাংলাদেশে। এটি দুঃখজনক। আমাদের তো 5ই আগস্টের জনগণের স্বতঃস্ফূর্ত যেই অংশগ্রহণ, আওয়ামী লীগকে বিতাড়িত করার যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার কথা। এবং বাকি যেটা থাকে সেটি হচ্ছে আওয়ামী লীগকে বিচারের আওতায় এনে তাদের যে ক্রিমিনালগুলো আছে সেই ক্রিমিনালদেরকে অপরাধীর কাঠগড়ায় নিয়ে এসে তাদেরকে শাস্তি নিশ্চিত করা বা তাদেরকে বিচার করা অ্যাটলিস্ট। এবং সেটার মধ্য দিয়ে আসলে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী রাজনীতি, সেই ফ্যাসিবাদী রাজনীতির মোটামুটি একটা কবর রচিত হয় বাংলাদেশে। পরবর্তী যেটি থাকে সেটি হচ্ছে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের যারা সাপোর্টার আছে তাদেরকে কীভাবে নতুন ইউনাইটেড বাংলাদেশে আমরা তাদেরকে কীভাবে অ্যাকোমোডেট করতে পারি, সেটিরও একটি ট্রুথ এবং রিকনসিলিয়েশনের প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ার দিকে এখন যাচ্ছি না। ক্যাম্পাস কেন্দ্রিক যে আন্দোলনগুলো হচ্ছে, আমার মতে এই আন্দোলনগুলির অধিকাংশই আসলে হওয়ার কথা না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের উদাহরণ যদি টানি, তাহলে এই আন্দোলন এই যমুনার কাছ পর্যন্ত চলে আসবে, এটির সুযোগ সৃষ্টি করাটাই উচিত হয়নি। এটি আমি মনে করি সরকারের সংশ্লিষ্ট যেই বিভাগ আছে বা যে মন্ত্রণালয় আছে সেটির ব্যর্থতা। না, এই পয়েন্টটাতে ধরেন 5 তারিখের পরের বিষয়গুলো তো আসলে এরকম থাকার কথা না ওয়াইডলি। জি। এবং এগুলো যারা হ্যান্ডেল করবে, আপনি ফেসবুকে আজকে ছোট করে একবার লিখেছেন, আনবিলিভেবল, উপদেষ্টা পরিষদে এরকম হাসিনা মার্কা অথচ আপদমস্তক অথর্ব সাইকোপ্যাথ কিভাবে রাষ্ট্র চালাইতেছে, আমরা হাসিনাকে সরায়ে এরকম অথর্ব হাসিনা চাইছিলাম। আপনার এই পোস্টটি এটা একটা ভিন্ন প্রসঙ্গে, কিন্তু নিশ্চয়ই এই আন্দোলনের সাথে এগুলোর সম্পর্ক রয়েছে। এগুলো ধরেন এটা শত শত মানুষ শেয়ার করেছে, অনেক কমেন্ট হয়েছে। আমরা বলতে চাই তার মানে আপনারা আন্দোলন করে এমন লোকজনকে বসিয়েছেন যে লোকজন রাষ্ট্র চালাতে ব্যর্থ হচ্ছে না। আমরা আসলে সামগ্রিকভাবে যদি উপদেষ্টা পরিষদের কথা বলেন, এখানে আমরা খুব ভালো সমন্বয় এবং উপদেষ্টাদের মধ্যে যে একটি কোহেশন, একটি রাজনৈতিক পক্ষ যদি সরকারে থাকতো তাহলে তাদের মধ্যে যে ইন্টিগ্রিটি এবং যে সমন্বয় দেখতাম, সেটি আনফর্চুনেটলি আমরা 5ই আগস্টের পর যেই গণ অভ্যুত্থানের পক্ষের সরকার হিসেবে আমরা যাদেরকে দেখার বা এক্সপেকটেশন নিয়ে যাদেরকে দেখছি আর কি, সেই এক্সপেকটেশন আমাদের অনেকাংশে পূরণ হয় নাই। বরং আমাদের কাছে পরিষ্কারভাবে বললে এই উপদেষ্টা পরিষদে যারা উপদেষ্টা আছেন, মনে হয়েছে যে এক একজনের এক এক রকম এজেন্ডা আছে, এক একজন তার নিজস্ব চিন্তাভাবনা অনুযায়ী কাজ করছেন। ডক্টর ইউনূসকে কেন্দ্র করে এই উপদেষ্টা পরিষদে যে নতুন বাংলাদেশ বিনির্মাণে এইটা তো একটি স্বল্পকালীন সময়ের সরকার, এই সরকার তো দীর্ঘমেয়াদে 5 বছর থাকবে, বিষয়টা এরকম না। তো আমরা কয়েকটা জিনিস দেখতে চেয়েছিলাম। প্রথম কথা হচ্ছে যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড, যেই গণহত্যা সংগঠিত হয়েছে, সেটার বিচার প্রক্রিয়া একটি দৃশ্যমান অবস্থায় থাকা
এবং আমরা যাতে ভিজিবল এটার অগ্রগতিটা দেখতে পারি। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে গত 15-16 বছরে আওয়ামী লীগ বাংলাদেশের টোটাল রাষ্ট্রীয় কাঠামোকে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর অংশ হিসেবে তৈরি করে ফেলেছে, যে আওয়ামীকরণ করেছে, সেই জায়গাটা থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং ব্যবস্থাগুলোকে বের করে নিয়ে আসা, অর্থাৎ মৌলিকভাবে বিষয়গুলোকে সংস্কারের মধ্যে নিয়ে যাওয়া এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক যে উত্তরণ, সেই উত্তরণ ঘটানো। তো আনফর্চুনেটলি আমরা আসলে সরকারের উপদেষ্টা মহল থেকে সামগ্রিক এই প্রেক্ষাপটে সব কিছু নিয়ে খুব ভালো অগ্রগতি বা ভালো একটা মানে কোঅর্ডিনেশন দেখছি না। এটি আমাদের জন্য মানে অপ্রত্যাশার, বা আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটি ব্যাহত হয়েছে এখানে। সেকেন্ডলি, আমি এই যে ছাত্রদের যে আন্দোলন বিভিন্ন ক্যাম্পাস কেন্দ্রিক, এই আন্দোলনগুলো একেবারে শেষ পর্যায়ে গিয়ে বড় আন্দোলন হয়ে উঠছে, কিন্তু ছাত্ররা যখন দাবি তুলছে, আমার মনে হয় যে এখানে শুরুতে আলাপ আলোচনার রাস্তাটা ওপেন রেখে আলাপ আলোচনা, ডায়ালগ, সংলাপের মধ্য দিয়ে কমন স্পেসটা ওপেন থাকলে এটার মধ্য দিয়ে সমাধান করা যায়। এখানে ছাত্রদেরও বোঝার ব্যাপার আছে যে কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু গ্রহণযোগ্য না। সব দাবি তো নিশ্চয়ই পূরণযোগ্য না, কিন্তু যদি আলাপ আলোচনাটা সুন্দরভাবে হয়, ইনিশিয়াল ফেজেই যদি এই আলাপ আলোচনার রাস্তাটা ওপেন থাকে, তাহলে এই যে আজকে যমুনা ঘেরাওয়ের যে ইস্যুটা আসছে, এই ইস্যুটা আসে না। এবং একই সাথে আমরা সরকারের মানে যারা দায়িত্ববান, যাদেরকে আমরা দায়িত্বশীল হিসেবে প্রত্যাশা করি, তাদের দিক থেকেও সুন্দরভাবে এগুলোকে ডিল করা বা আন্তরিকতা নিয়ে ডিল করার জায়গাটাতে আমাদের কাছে মনে হয়েছে যে তাদের হয় অনীহা আছে, অথবা তারা যখন ডিল করতে এসেছেন তখন মানে সুবিবেচকের পরিচয় দেননি। গতকালকের যে ইস্যুটা নিয়ে আমি আজকের স্ট্যাটাসটি দিয়েছি, যদিও এটি আমার তাৎক্ষণিক একটা ইমোশনের বহিঃপ্রকাশ, হয়তো ভাষাগত দিক থেকে এইভাবে বলাটা বা আক্রমণাত্মক ভাষায় বলা ঠিক হয়নি, কিন্তু তারপরও গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, উপদেষ্টা, সংশ্লিষ্ট উপদেষ্টা যিনি এই বিষয়টি ডিল করার কথা, শিক্ষা উপদেষ্টা, আমি যতটুকু জানি উনি চট্টগ্রামে ছিলেন, তো এই বিষয়ে ডিল করেছে আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এবং এই ডিলিংয়ের ক্ষেত্রে ভেতরে কি হয়েছে আমি জানি না, আমি শুনেছি যে শিক্ষকরা এবং হয়তো ছাত্রদের প্রতিনিধি ছিল কিনা আমি এটিও জানি না, শিক্ষকদের সাথে তাদের বৈঠক হয়েছে। এই বৈঠকে সম্ভবত শিক্ষকরা ওখানে 2 ঘন্টা অপেক্ষমান ছিলেন। তারপরে তিনি যখন আসেন, বৈঠকের শেষে একটা মানে উইন উইন সিচুয়েশন নিয়ে ছাত্রদেরকে আশ্বস্ত করার ব্যাপারটাতে তিনি আসলেন প্রেস ব্রিফিংয়ে বা সাংবাদিকদের সামনে। আসার পরে একটি দুর্ঘটনা ঘটলো, কিন্তু সেই দুর্ঘটনা ঘটার আগে একটি প্রেক্ষাপট আছে। ওনার হয়তো একটি শব্দ, উস্কানিমূলক শব্দটার জন্য ছাত্ররা ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করে, এবং এর পাশ থেকে একটা ছেলে সে একটি পানির বোতল ছুঁড়ে মারে। আমরা তাৎক্ষণিকভাবে, সামগ্রিকভাবে আমরা দেখেছি যে সবাই, দলমত নির্বিশেষে সবাই এই ঘটনার নিন্দা জানিয়েছে। আমি নিজেও ফেসবুকে খুব পরিষ্কারভাবে বলেছি এই ঘটনাটি ন্যাক্কারজনক এবং এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়, এটি কখনো প্রতিবাদের ভাষা হতে পারে না। কিন্তু এরকম একটি ঘটনার পরে উপদেষ্টার মতো দায়িত্বশীল পর্যায় থেকে উপদেষ্টা যখন যেই অডিও রেকর্ডটি লিক হয়েছে, সেখানে গিয়ে যখন ঢালাওভাবে তিনি মানে এটার দায় চাপিয়ে দেন এক পক্ষের উপরে, তো তখন তো আসলে শেখ হাসিনাও তো একই কাজ করতো। শেখ হাসিনাও তো যে কোনো কিছু হইলেই মানে জাস্ট কোনো রকম তদন্ত বা কোনো রকম কোনো সত্যতা ছাড়াই একটা গোষ্ঠীর উপরে, একটা পক্ষের উপরে চাপিয়ে দিত। তো এইভাবে শেখ হাসিনা তার গত 15 বছরে আসলে তার ফ্যাসিবাদের হাতিয়ার হিসেবে এই যে কাইন্ড অফ দায় দিয়ে দেওয়া বা হচ্ছে কাউকে উন্মানুষ করে তোলা, ডিহিউম্যানাইজ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে তার ফ্যাসিবাদকে সুরক্ষিত করেছে। তো ওই প্রেক্ষাপটে আমি বলেছি যে একই আচরণ যদি আমরা এই 24 উত্তর বাংলাদেশে করি, তাহলে তো হাসিনাকে সরায় আমরা কি আরেকটা হাসিনাকে বসাচ্ছি কিনা। আপনাকে একটু যুক্ত করি, সেটা হচ্ছে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুন হলো, এর প্রেক্ষিতে ছাত্রদল ক্যাম্পাসে আন্দোলন করছে এবং ভিসির পদত্যাগের বিষয়, এটার সাথে আপনি কতটুকু একমত বা এর পক্ষে বিপক্ষে আপনার যুক্তি কি? না, ছাত্রদলের যেই দাবি, নিরাপদ ক্যাম্পাসের দাবি, এই দাবির সাথে আমরা সবাই একমত। এবং এই দাবির ক্ষেত্রে আমাদের দিক থেকে প্রত্যাশা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসনিক দায়িত্বে আছেন তাদের
অবিলম্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপদ করার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার সব কিছুই করতে হবে। এবং আমরা এটিরও একটা প্রেক্ষাপট দেখেছি। আসলে আমাদের বাংলাদেশে আমরা এখন পর্যন্ত কমন স্পেসটুকু তৈরি করতে পারছি না। আমরা যে সহাবস্থানের একটি সহনশীল রাজনৈতিক পরিবেশের মধ্যে একটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি নির্মাণের কথা আমরা বারবার বলছি, কিন্তু বাস্তবে সেটি করা সম্ভব হচ্ছে না। বরং যে কোনো তুচ্ছ ইস্যু থেকে শুরু করে বড় কোনো ঘটনা সব কিছুকে আমরা আমাদের নিজস্ব পলিটিক্যাল লেন্স থেকে দেখি এবং সেখান থেকে আমরা আমাদের নিজেদের রাজনীতিটা করার চেষ্টা করি। সো ফলে দেখেন এই আওয়ামী লীগ নিষিদ্ধের ঘটনায় আমরা সবাই একসাথে আসলাম, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল, সাথে সাথে যেই অভূতপূর্ব মানে ঐক্যটা বারবার তো ঐক্য দেখা যায় না, ইস্যু ভিত্তিক ঐক্য দেখা যায়, ওই ঐক্যের পরপরই আবার আরেকজনের একটা মন্তব্য থেকে সে ঐক্যে ফাটল ধরলো। একই সাথে ধরেন ছাত্র হত্যা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একজন কর্মী যে কারণেই সে নিহত হোক, সবাই মিলে কিন্তু আমরা এটার প্রতিবাদ জানিয়েছি যে এই ধরনের হত্যাকাণ্ড কোনোভাবে গ্রহণযোগ্য না, এটির সুষ্ঠু তদন্ত হতে হবে, বিচারের আওতায় আসতে হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সবাই জানিয়েছে, কিন্তু সেটার পদক্ষেপ ভিন্নভাবে। রাফি সালমান, আমি আপনাকে একটু থামাচ্ছি, আমি আপনার কাছে আবারও আসবো, একটু অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিলাল হোসেনের কাছে যেতে চাই। স্যার, একটু যদি বলেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কর্মসূচি আপনাদের কি হলে, মানে সরকারের কাছে আপনাদের কোন চাওয়াটা পূর্ণ হলে আপনারা ক্যাম্পাসে ফিরে যাবেন এবং আপনাদের আন্দোলন স্থগিত হয়ে আপনারা আবার শিক্ষা কার্যক্রম তৈরি করবেন? কারণ আসলে তো বিশ্ববিদ্যালয় শিক্ষা এবং গবেষণার জন্য, এটা তো আন্দোলনের জন্য না। আমার মনে হয় যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে পরিমাণ আন্দোলন হয় পৃথিবীর কোথাও এই রকম মানে কিছুদিন পরপর আন্দোলন, কিছুদিন পরপর এরকম হয় কিনা আমি জানি না, হয়তো ফিলিস্তিন ইস্যুতে সারা পৃথিবীতেই আন্দোলন হয়েছে। আপনি যদি একটু বলেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি পেলে ক্যাম্পাসে ফিরে যাবে পড়াশোনা করতে? ধন্যবাদ। আসলে আমাদের দাবি সুস্পষ্ট, তিনটা দাবি নিয়ে আমরা এখানে আসছি। প্রথমত হচ্ছে আমাদের শিক্ষার্থীরা যেহেতু একটি মানে একটু ডিফারেন্ট সিচুয়েশনে রয়েছে, পুরান ঢাকার মতো একটা জায়গায় হল নাই, কোনো সুযোগ সুবিধা নাই, এই জন্য আমরা সরকারের কাছে তাদের জন্য 70% শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চেয়েছি। এবং এই শিক্ষাবৃত্তির পাশাপাশি দ্বিতীয় যে দাবিটা আমরা করেছি সেটি হচ্ছে আমাদের যে বাজেট, আমাদের 25 এবং 26 অর্থ বছরের যে বাজেটটা, সেই বাজেটটা যাতে কাটছাট করা না হয়। আমরা একেবারে মিনিমাম একটা বাজেট দিয়েছি 306 কোটি টাকার, এই বাজেটটা যাতে সরকার আমাদের অ্যাকসেপ্ট করে নেয়। তৃতীয় যে বিষয়টি, যে আমাদের দ্বিতীয় যে ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে দেওয়া হচ্ছে এবং কিছু উন্নয়নমূলক কাজের বিষয় রয়েছে, এটি যাতে দীর্ঘসূত্রিতা না পড়ে, সরকারের যে অগ্রাধিকার প্রকল্পগুলো রয়েছে আমাদের প্রজেক্টটা যাতে অগ্রাধিকার প্রকল্পের মধ্যে থাকে, এটা এই তিনটা হচ্ছে আমাদের মোটা দাগে দাবি। এখন প্রথম দুইটা দাবি আসলে বেসিক্যালি একটা দাবি। যদি বাজেট 306 কোটি টাকা দেওয়া হয় তাহলে সেখানে 70% শিক্ষার্থীদের আবাসনের জন্য যে বৃত্তিটা চাচ্ছি, শিক্ষাবৃত্তি চাচ্ছি, সেটা কভার হয়ে যায়। তো এই তিনটা দাবি যদি আমাদের পূরণ হয় তাহলে আমরা অবশ্যই এখান থেকে সরে আসব। এবং এর সাথে একটু বলে রাখি যে গতকালকে পুলিশ আমাদের উপর টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড মেরে লাঠিচার্জ করে আমাদের শিক্ষক শিক্ষার্থীদেরকে আহত করেছে। এটার একটা বিচার হইতে হবে। আমরা শিক্ষকরা এখানে প্রেজেন্ট ছিলাম, গভর্নমেন্টের সকল গোয়েন্দা সংস্থা জানে যে আমরা শিক্ষকরা এখানে আসতেছি। শিক্ষক সমিতির সভাপতি, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি সহ আমাদের ওখানে অনেক শিক্ষক উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছিলেন। আমাদের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পরিষ্কার বলেছেন, আমি 18,000 শিক্ষার্থীর অভিভাবক হিসাবে আপনাদেরকে হাত জোড় করে বলছি একটা টিয়ার শেল আর মারবেন না, কিন্তু সেটাই করেছে। তো এই জন্য আমরা বলছি যে আমাদের এটার জন্য আমরা সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট বক্তব্য চাই, এটা একটা বিচার হওয়া উচিত, কেন আমাদের শিক্ষার্থীদের উপর আক্রমণটা করা হলো। আর এই আন্দোলনে আপনারা সবাই এক হলেন কিভাবে? শিক্ষক, ছাত্র, রাজনৈতিক দল, কর্মকর্তা, কর্মচারী, এটা তো আন্দোলনের একটা বিরল দৃষ্টান্ত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাউকে দেখলাম না যে এই আন্দোলনের বিপক্ষ কোনো গ্রুপ নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এটা কিভাবে হলো? আসলে মানে দীর্ঘদিনের বঞ্চনা আমাদেরকে একত্রিত করেছে, দীর্ঘদিনের বঞ্চনা, 20 বছরের বঞ্চনা। এখানে খুব ইন্টারেস্টিং দেখবেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র ঐক্য নামে একটা ব্যানার হয়েছে, সেখানে ছাত্র দল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী আন্দোলন, ইসলামী আন্দোলন, এরপরে বাম সংগঠনগুলো সবাই রয়েছে, এরপরে এনসিপির যে সংগঠন সব রয়েছে এখানে, গণতান্ত্রিক ছাত্র সংসদ সব এখানে রয়েছে। এবং আমাদের শিক্ষক সমিতির
বর্তমান যে নেতৃত্ব, আমরা সকল শিক্ষকদেরকে এটি বুঝাতে পেরেছি যে আমরা যে আন্দোলনটা করতেছি এটা সবার জন্য আন্দোলন। ইভেন দেখেন কর্মকর্তা কর্মচারী সমিতিও এখানে এসে হাজির হয়েছে। যেটা বললাম, আসলে দীর্ঘদিনের বৈষম্য আমাদেরকে একত্রিত করেছে। ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একটু আবারও ফিরতে চাই ইব্রাহিম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। ইব্রাহিম খলিল, আপনাদের ছাত্রদল যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারাও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনে সম্পৃক্ত এবং আমরা ফেসবুকে তাদের অনেক ভিডিও স্লোগান দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইস্যু, এই ইস্যুতে আপনারা কর্মসূচি কতটুকু এক্সপান্ড করবেন? কাল আপনাদের কি ধরনের কর্মসূচি রয়েছে? বিশ্ববিদ্যালয়ের ভিসি যদি পদত্যাগ না করে, তাহলে কি আপনারা বাকি সংগঠনের সাথে মিলে বা বাকি ছাত্রছাত্রীরা মিলে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে কিভাবে নিরাপদ করা যায়, এরকম কোনো প্ল্যান পরিকল্পনা আপনাদের আছে কিনা, নাকি ভিসির পদত্যাগের দাবিতেই আপনারা সচেষ্ট থাকবেন? ধন্যবাদ সাকিব ভাই। আসলে হচ্ছে আমাদের শাহরিয়ার আলম সাম্য মারা যাওয়ার পর আমরা যখন ঢাকা মেডিকেল কলেজে যাই ইমার্জেন্সি বিভাগে, তখন তার লাশটা দেখার পর আসলে আমরা কেউই চোখের পানি রাখতে পারিনি। আমাদের ওখানে পুরো খুবই একটা মর্মান্তিক পরিবেশ তৈরি হয়েছিল। সেখান থেকে আসার পর আমরা তাৎক্ষণিক একটা বিক্ষোভ মিছিল করেছিলাম। তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে এসেছিলাম এবং সেখানে হচ্ছে আমাদের তাৎক্ষণিক প্রতিবাদটা জানিয়েছিলাম। আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সে গতানুগতিক ফ্যাসিবাদ স্টাইলেই যে কোনো জিনিসকে উনি হচ্ছে, আপনি দেখেন যে উনি মাস্তান স্টাইলে মারবি আমাকে মার, এটা একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ভিসি হইতে পারে? এখন উনি আজকে খুবই হাস্যকর একটা ব্যাখ্যা দিয়েছেন যে উনি সব শিক্ষার্থীদেরকে উনি তুই তুকার করে বলছেন। আপনি তুই তুকারি করতে পারেন, সেটা হচ্ছে আপনার পার্সোনাল জায়গা, আপনি তুই তুকারি করতে পারেন না। আমরা আবার বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখেছি যে এই লাইনের পেছনে কিছু লাইন আছে, যে লাইনগুলো শুনলে হয়তো মনে হবে না যে এটা আপনার দলের ভেতরে বা আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখেছি যারা ছাত্র রাজনীতি করে, তারা জুনিয়রদেরকে অনেক জায়গায় তুই সম্বোধন করে। আমরা তুই সম্বোধন ওইটা নিয়ে আমরা কথা বলছি না, উনি যে স্টাইলে কথা বলছেন। আমি আপনাকে আমার জুনিয়রকে আমি তুই করে বলছি, আমার জুনিয়রকে যখন আমি তুই করে বলছি তখন আমি বলি না যে ক্যামেরা বন্ধ করো। আমি তখন বলি না যে তুমি ক্যামেরা বন্ধ করো, কেন ভিডিও করছো। তার মানে উনি ইন্টেনশনালি হচ্ছে তুই তুকারি বলছেন এবং এটাকে হচ্ছে উনি এক ধরনের পাওয়ার অ্যাক্সেস দিয়ে পাওয়ার দিয়ে উনি হচ্ছে এটাকে হ্যান্ডেল করতে চাইছেন। আপনি একটা তরতাজা প্রাণ, সে মর্গে আছে, তারা ক্ষুব্ধ হবে না, তার সহযোদ্ধারা সহপাঠীরা ক্ষুব্ধ হবে না? আপনি সেটাকে হচ্ছে, আপনি যদি আপনার 32 পৃষ্ঠার সিভি আছে, আপনি অনেক গুড একাডেমিশিয়ান, আপনার হচ্ছে বিভিন্ন এনজিওতে আপনি জব করেছেন, কিন্তু আপনি তো ভালো একজন প্রশাসক হইতে পারলেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা অগ্নিস্ফুলিঙ্গ, এখানে হচ্ছে আপনি কেউ ভুল করবেন, সেই ভুল এখানে মাস্ট আপনাকে পানিশমেন্ট পাইতেই হবে। আপনি এখানে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেখেন যে সৃষ্টির পর থেকে এখানে কখনো অন্যায়ের সাথে আপোষ করা হয়নি। সেখানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আসছেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আসলে কি বলবো, 15 বছরে বাধ্য হয়ে আপোষ করতে হয়েছে। গত 15 বছরে তো অনেকে বাধ্য হয়ে আপোষ করেছেন, কিন্তু আমরা যারা জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়বাদী বিশ্বাস করেছি, আমরা কখনো অন্যায়ের সাথে আপোষ করি নাই। অনেক টিচার বাধ্য হয়ে আপোষ করেছে, এখন বলছেন তারা বাধ্য হয়ে আপোষ করেছেন, কিন্তু অনেক টিচার তো আছেন যে ওই বাধ্যতার সাথে, যা তার ব্যক্তিগত স্বার্থকে উনি তুড়িম্বের উড়িয়ে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এসে দাঁড়িয়েছেন। আপনি জুলাই আগস্টের আন্দোলনে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ওনার পক্ষে নিয়েছেন। জুলাই আগস্টের আন্দোলনে উনি কোথায় ছিলেন? আপনি কোথাও দেখেছেন? একটা ভিডিও ফুটেজ দেখাতে পারবেন যে জুলাই আগস্টের আন্দোলনে উনি কোথাও শিক্ষার্থীদের পক্ষে একটা কথা বলেছেন? কিন্তু ইব্রাহিম খলিল, জুলাই আগস্টের আন্দোলনে কিন্তু সব স্টেক হোল্ডার এক ছিল, তাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য ছিল। এখন কি আমরা এই যে নিজেদের দলের বা অন্য দলের কোনো ক্ষেত্রে আমরা আলাদা হয়ে যাচ্ছি? ধরেন ছাত্র দল বলেন, ছাত্র শিবির বলেন, অন্য বাম দল বলেন, পার্টি বলেন, সবাই তো আপনারা একই প্ল্যাটফর্মে আন্দোলন করেছেন, কিন্তু এখন যে আপনারা আলাদা হয়ে যাচ্ছেন, সেই জায়গাটায় কি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা নষ্ট হচ্ছে কিনা? আমি এই ব্যাপারে আপনাকে একটা সুস্পষ্ট কথা বলি, আমরা কখনোই আলাদাভাবে চিন্তা করিনি, আমাদের জায়গা থেকে কখনোই আলাদাভাবে চিন্তা করা হয়নি। কিন্তু জুলাইয়ের আন্দোলনের পরবর্তী সময়ে আপনি দেখবেন যে প্রথম দিন থেকেই একটা ডিভাইডেশন তৈরি করা হয়ে গেছে। আপনি দেখবেন যে ছাত্র প্রতিনিধি
আপনি 2 জন উপদেষ্টা নিয়োগ দিলেন, ছাত্র প্রতিনিধি পাঠালেন, কার সাথে আলোচনা করে পাঠালেন? বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলনে, টোটাল ফ্যাসিবাদ বিরোধী 15.5 বছর আন্দোলনে ছাত্রদলের বহু সংখ্যক লোক নিহত হয়েছেন, গুমের শিকার হয়েছেন। কিন্তু জুলাই স্পেসিফিক আমি যদি আপনাকে বলি, জুলাই আগস্টের আন্দোলনে অলমোস্ট 148 জন লোক, 48 জন নেতাকর্মী আমাদের এখানে খুন হয়েছে ছাত্রদলের এককভাবে। আপনি অন্য কোনো সংগঠনের এখন পর্যন্ত আমরা তাদের কোনো তথ্য পাইনি যে তারা এটা দাবি করছে যে আমাদের এতজন মারা গেছে। কেউ এখন পর্যন্ত স্পষ্ট তাদের প্রমাণাদি দেয়নি। কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি 148 জন মারা গেছে। আমরা ছাত্রদল করি, আমাদের সাথে কি আলোচনা করা হয়েছে? এটা প্রথম দিন থেকেই এই ডিভাইডেশন তৈরি করা হয়েছে। আমি আপনাকে সুস্পষ্টভাবে একটা কথা বলি, আপনি দেখবেন যে আবু সাঈদ যখন মারা যাচ্ছে, আমি আমার একটা স্মৃতির কথা আপনাকে বলি। আমি শান্তিনগর মোড়ে রাস্তা অবরুদ্ধ করে আন্দোলন করছিলাম। আমরা অনেককে নিয়ে, আমাদের ছাত্রদল, সাধারণ ইস্টামপুর ইউনিভার্সিটির ছেলে পেলে, হাবিবুল্লাহ বাহার কলেজের ছেলে পেলে, সবাই নিয়ে আমরা ওখানে রাস্তা অবরুদ্ধ করে আন্দোলন করছিলাম। আমরা স্লোগান দেওয়ার অবস্থায় আমি আবু সাঈদের মৃত্যুর খবর শুনি। তার কিছুক্ষণ পরে ওয়াসিমের মৃত্যুর খবর শুনি। আপনি ওয়াসিম প্রথম দিনই বলেছিল যে চলে আসুন 16 শহরে। আপনি প্রথমেই তাকে আপনি জুলাই আগস্ট আন্দোলনে জাতীয় পাঠ্যপুস্তকে তাকে রাখেন নাই। প্রথমে তাকে ছাত্রদলের কারণে তাকে বৈষম্যের শিকার হইতেছে। আপনি দেখবেন খুব ডিসেম্বর মাসে আপনার খুব আলোকিত করে সংসদে দেখবেন যে এটা কি বলে, ওয়াসিম কিন্তু আমাদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ওয়াসিমের বাবা এসে বক্তব্য দিয়ে গেছে আপ বাংলাদেশের প্রোগ্রামে। না, কিন্তু ইব্রাহিম যে কথা বলছে যে সংসদ ভবনের সামনে যখন ডিসপ্লে করা হয়েছিল সেই জায়গাতেও শহীদের জায়গায় সেখানে আপনি ওয়াসিমকে রাখছেন না। তো আমরা কিন্তু আমাদের জায়গা থেকে কিন্তু আমরা স্লোগানে এখনো বলি আবু সাঈদ ওয়াসিম মুগ্ধ, কিন্তু সাঈদ ওয়াসিম মুগ্ধ আমরা এখনো স্লোগানে বলি। কিন্তু তারা যখনই কোনো ক্রুশিয়াল মুহূর্ত আসে তখন সাঈদ ওয়াসিম মুগ্ধ বলে, আর যখনই তাদের আবার ওই ক্রুশিয়াল মোমেন্টটা কেটে যায় তখনই তারা ভুলে যায়। একটু রাফেজ সালমান রিফাত, এই জায়গাটাতেই আসতে চাই। তাহলে আমরা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলাম, সেই বৈষম্য থেকে কি আমরা মুক্ত হলাম, নাকি কোনো রাজনৈতিক দলের ট্যাগ লাগলেই আমরা তাকে সরিয়ে রাখছি এবং আমার সুবিধা মতো যে এরিয়া, সেই এরিয়ার লোকজনকে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি বা সেই নীতি নৈতিকতা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি? বিষয়টা কি তাই? যে আমরা বৈষম্য থেকে তো মুক্ত হই নাই, আমরা মুক্ত হয়েছি ফ্যাসিস্ট থেকে। শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল, সে দিল্লিতে পালিয়েছে, সেটি থেকে মুক্ত হয়েছি। কিন্তু আমি বিশ্বাস করি না আমরা এখনো ফ্যাসিস্ট থেকে মুক্ত হয়েছি। ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি এটিও আমি মনে করি না। এখনো ফ্যাসিবাদ রয়ে গেছে বিভিন্নভাবে, বিভিন্ন স্তরে, বিভিন্ন কাঠামোর মধ্যে, বিভিন্ন সিস্টেমের মধ্যে। তো সেটি থেকে আমাদের মুক্তি পাইতে আমাদের আসলে সম্মিলিত প্রয়াস দরকার। আমাদের যে এক্সিস্টিং পলিটিক্যাল কালচার, সেই কালচারটাকে চেঞ্জ করা দরকার। আমাদের নিজেদের পরিবর্তন হওয়া দরকার। আমরা শুধু মুখে নতুন বন্দোবস্তের কথা বললেই হবে না, আমাদের যে নিজস্ব চর্চা, নিজস্ব প্র্যাকটিস, সেই জায়গাতে সেটার প্রতিফলন দেখাতে হবে। আমি যদি সেটি করতে না পারি, তাহলে আমরা শুধু মুখে নতুন বন্দোবস্ত যতই বলি এবং যতই চাই যে পলিটিক্যাল কালচার চেঞ্জ হইতে হবে, এটি কখনো চেঞ্জ হবে না। সো আমাদের এইখানে বাংলাদেশের 5ই আগস্টের আগে যেই ঐক্যমত্য দেখেছিলাম, যেই একটা ইউনিফিকেশন দেখেছিলাম, ওই ইউনিটিটা দরকার কমন কিছু জায়গায়। সেই কমন জায়গাগুলো সবার ঊর্ধ্বে বাংলাদেশ থাকতে হবে। বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা এবং রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ফ্যাসিবাদ মুক্ত করার ক্ষেত্রে আমাদেরকে এক জায়গায় আসতে হবে। আমাদের যে পলিটিক্যাল কালচার বা পলিটিক্যাল প্র্যাকটিস, সেই জায়গাটাকে কিভাবে আরও গণতান্ত্রিক, আরও সুস্থ ধারার এবং যেই চর্চাগুলো নেতিবাচক, যেমন এখন আবার সামনে আমি আশঙ্কা করতেছি যে ওই পেশি শক্তির ব্যবহার, দখলদারিত্বের রাজনীতি, এটি আবার ফিরে আসা, বা 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে ওই চাঁদাবাজি, দুর্নীতি যেটি আমরা চেয়েছিলাম সেটি মুক্ত হব, সেই মুক্তিটা আমরা এখন পর্যন্ত দেখি নাই। সো এই বিষয়গুলো আবারও ফিরে আসতেছে, এটি আশঙ্কার। রাফেজ সালমান, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে, আপনি কি মনে করেন খুব সহসাই ক্যাম্পাস পরিস্থিতি এবং ক্যাম্পাস ভিত্তিক যে আন্দোলনগুলো, সেগুলো খুব সহসাই থেমে যাবে? খুব ছোট করে, আমরা একদম শেষ পর্যায়ে। খুব সহসা থামা কঠিন, এটি সবার সদিচ্ছা দরকার, সরকারের সদিচ্ছা দরকার, আমাদের যে ছাত্রদের যে পক্ষগুলি আছে, যে ছাত্র রাজনৈতিক দলগুলো আছে, সবার সদিচ্ছা, সহনশীলতা দরকার এবং এক জায়গায় আসা দরকার।
কমন জায়গায়, যেমন কমন কজে, যেমন হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, এটি হওয়া উচিত এবং সেটার জন্য সবার সদিচ্ছা নিয়ে সামনে এগিয়ে আসা দরকার। যদি ধরেন আমরা যদি সুস্থ প্রতিযোগিতার মধ্যে নিজেদেরকে নিয়ে যেতে পারি, তাহলে তখন এই অসুস্থ মানে বিষয়গুলো, যে আমাদের যে কোনো কিছুতে আন্দোলন তৈরি করা, এই জায়গাটা থেকে আমরা একটা প্রোডাক্টিভ কাজের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করতে পারি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিলাল হোসেন, আপনিও কি একই জিনিস মনে করেন কিনা যে খুব সহসাই এখান থেকে আমরা উত্তরণ করতে পারবো না, এরকম কিছু? আসলে আন্দোলন দেখলে আমরা ভীত সন্ত্রস্ত হই কেন? আমার প্রশ্নের জায়গা ওইটা। একটা জাতিগোষ্ঠীর মধ্যে মুভমেন্ট থাকবেই, আর বাঙালিদের যেই নেচার, এই নেচারের মধ্যে মুভমেন্ট আপনি স্টপ করাইতে পারবেন না, এটা থাকবে। এখন এই মুভমেন্টটাকে কীভাবে হ্যান্ডেল করা হবে সেটা হচ্ছে বিষয়। আপনি দাবিগুলো বিষয়ে একটু আগে বলতেছিলেন যে আরও আগ থেকে এটা কতটুকু ডায়ালগের মাধ্যমে আনা যেত, সেটা হচ্ছে বিষয়। আন্দোলন থাকবে। আমি মনে করি আন্দোলন দমাতে যাও এক ধরনের ফ্যাসিবাদ দিয়ে চিন্তা। ইব্রাহিম খলিল, আপনি কি মনে করেন যে ছাত্রদল ক্যাম্পাসের পরিস্থিতি সুন্দর রাখতে এবং সুন্দর ক্যাম্পাস গঠনে ছাত্রদল কি কাজ করবে এবং খুব দ্রুতই পরিস্থিতি শান্ত হয়ে আসবে? আমি আপনাকে ছোট্ট করে একটা কথা বলি। আমরা দীর্ঘ 15 বছর যে অবিচারের শিকার হয়েছি এবং পরবর্তীতে আমাদের 148 জন মানুষ, আমাদের নেতাকর্মী মারা গিয়েছে, এর পরবর্তীতে এসেও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা, আপনি এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল দ্বারা একটা ছোট্ট অনাকাঙ্ক্ষিত ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। আপনি এটা কোথাও দেখাতে পারবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের জায়গায়, এবং কোনো ক্যাম্পাসে এটা ঘটেনি। আপনি অনলি কুয়েট ছাড়া, কুয়েটের যে বিষয়টা হয়েছে সেটা মানে কারা উস্কে দিয়েছে, কারা কী করেছে সেটা আপনি দেখেছেন, কিন্তু এর বাইরে ছাত্রদল কোথাও এখন পর্যন্ত কোনো ক্যাম্পাসে ছাত্রদল দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আমরা নতুন বাংলাদেশে নতুনভাবে মানে প্রতিজ্ঞাবদ্ধ, আমরা আমাদের দ্বারা কখনোই কোনো ক্যাম্পাস অনিরাপদের ক্ষেত্রে কখনো কোনো ভূমিকা আমরা নিব না। এবং অনেক অনেক ধন্যবাদ ইব্রাহিম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আমরাও চাই ক্যাম্পাসে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক। ধন্যবাদ জানাচ্ছি রাফেজ সালমান রিফাত, প্রধান সমন্বয়কারী ইউনাইটেড পিপলস বাংলাদেশ, এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। দর্শক, এই ছিল আজকের দেশভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আমরা আলোচনা করছিলাম ছাত্র রাজনীতি ও ক্যাম্পাস পরিস্থিতি। আমরাও চাই যে রাজপথের আন্দোলনগুলো কমে আসুক। বিশ্ববিদ্যালয় যেহেতু শিক্ষা এবং গবেষণার জায়গা, সেখানে ছাত্ররা এবং শিক্ষকরা রাজপথ ছেড়ে বিশ্ববিদ্যালয়ের কাজেই যোগদান করবে, এবং কর্তৃপক্ষেরও দায়িত্ব রয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলোর দিকে দেখভাল করা এবং তাদের কি প্রয়োজন, তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি কি হবে, সমস্ত বডিটা কিভাবে চলবে, নিশ্চয়ই কর্তৃপক্ষ সেই দিকে নজর দেবে, যাতে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের বারবার আন্দোলন করে রাজপথ থেকে তাদের দাবি আদায় করতে না হয়। এই কামনা রেখে শেষ করছি আজকের দেশভাবনা। যারা ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে, সবার জন্য শুভকামনা রইল।